শেখ হাসিনাকে হটানো শুরুটা হয়েছিল ছাত্র আন্দোলন থেকে, যদিও পরবর্তীকালে সেটি রাজনৈতিক আন্দোলনের তকমা পায়। শুধুমাত্র হাসিনার পদত্যাগের এক দফা দাবিতেই অনড় ছিলেন আন্দোলনকারীরা। পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশের আইন শৃঙ্খলা যে আরও রসাতলে গিয়েছে তা প্রমাণ মিলল বৃহস্পতিবার 19 ডিসেম্বর। এদিন বাংলাদেশের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকটিয়া রূপালী ব্যাংকে ডাকাতি হয়। প্রসঙ্গত, এই রূপালী ব্যাংক কিন্তু বাংলাদেশের অন্যতম একটি সরকারি ব্যাংক। প্রত্যক্ষদর্শীদের মতে ওই দিন স্থানীয় সময় দুপুর 2টো নাগাদ কয়েকজন ডাকাত ব্যাংকের শাখায় ঢোকে। এই সময় ব্যাংকে 10 থেকে 12 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন 12 থেকে 14 জন গ্রাহকও। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সকলকেই কার্যত বন্দি বানিয়ে ফেলে ডাকাতরা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকাও হাতিয়ে নেয় তারা। এদিকে ব্রাঞ্চে ডাকাতির আভাস পেয়ে একজন ব্যাংকের অফিসার দ্রুত ভল্টের ভিতরে প্রবেশ করে ভিতর থেকে বন্ধ করে দেন। একই সঙ্গে বাড়ির কেয়ারটেকারকে ফোন করে বিষয়টি জানান। কেয়ারটেকার বিল্ডিংয়ের মেন গেট বন্ধ করে দিয়ে পুলিশকে ফোনে বিষয়টি জানায়। এদিকে পুলিশ খবর পেয়ে তৎপর হয়। নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা ব্যাংক চত্বর। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় আরএবি, র্যাব ও আধা সেনা। সকলেই বাইরে থেকে পুরো অ্যাকশনের জন্য পজিশন নিয়ে নেয়। এদিকে ব্যাংক ডাকাতির খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করে উৎসুক জনতা। তাদের এলাকা থেকে হটিয়ে দেয় পুলিশ। জানা গিয়েছে 3 ডাকাতের মধ্যে 2 জন ছাত্র, একজন পেশায় গাড়ির চালক। এই 2 জন ছাত্রই নাকি অগাস্টে শেখ হাসিনাকে হঠাতে যে ছাত্র আন্দোলন হয়েছিল তাতে যুক্ত ছিল বলে খবর। যদিও রুদ্ধশ্বাস অপেক্ষার পর অবশেষে 3 ডাকাতি আত্মসমর্পণ করে। খেলনা আগ্নেয়াস্ত্র দেখিয়েই তারা ডাকাতির প্ল্যান করে বলে জানিয়েছে পুলিশ। পরিচিত কোনো একজনের চিকিৎসার খরচ জোগানোর জন্যই তারা ব্যাংকে লুঠের পরিকল্পনা করে বলে ধৃতরা জানিয়েছে পুলিশকে। পুলিশ সুপার আহমদ মুইদ কি বলছেন আমরা শুনব। ওরা বিভিন্ন মুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও, ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। যদিও ব্যাংকের কর্তা জানান কোনো টাকাই খোয়া যায়নি, সব টাকাই উদ্ধার হয়েছে। গ্রাহকদের আশ্বাস দিয়ে তিনি জানান আপনাদের টাকা সুরক্ষিত রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। ব্যাংক ম্যানেজার ইসমাইল হোসেন শেখ কি বলছেন শুনব। আমাদের কোনো টাকা পয়সা খোয়া যায় নাই, 2 পয়সা নষ্ট হয় নাই। আপনাদের আমানত আপনাদের আছে, আপনারা ব্যাংকের প্রতি আস্থা রেখে রবিবার থেকে আবার প্রতিদিনের মতো লেনদেন করবেন। আমাদের কোনো টাকা পয়সা খোয়া যায় নাই, 2 পয়সা নষ্ট হয় নাই। আপনাদের আমানত আপনাদের আছে, আপনারা ব্যাংকের প্রতি আস্থা রেখে রবিবার থেকে আবার প্রতিদিনের মতো লেনদেন করবেন। প্রসঙ্গত 2024-এর 5ই আগস্ট প্রবল আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই 8ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। কিন্তু তার আমলে সেদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা বেড়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছিল। এমনকি কট্টরপন্থী মৌলবাদীরা ইসকন সহ অন্যান্য হিন্দু মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই সব গরমাগরম ভিডিও ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে অবশ্য শেষ পর্যন্ত সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা স্বীকার করতে বাধ্য হয় ইউনুস প্রশাসন। তবে প্রশাসনিক সূত্রে জানানো হয় মাত্র 80টির মতো ঘটনা ঘটেছে, আর এই ঘটনায় 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সম্প্রতি বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু অত্যাচার নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তানের থেকেও নাকি বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘুদের উপর সব মিলিয়ে 2200টি কেস নথিভুক্ত করা হয়েছে। এবার আসি কোথা থেকে এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে, তাহলে শুনুন। এই চাঞ্চল্যকর ও তথাকথিত ভয়ঙ্কর তথ্য পাওয়া গিয়েছে খোদ কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক থেকে। জানা গিয়েছে সম্প্রতি রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, এক প্রশ্নের জবাবে তিনি লিখিতভাবে এই তথ্য দিয়ে জানা গিয়েছে শুক্রবার 20 ডিসেম্বর রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং 2024-এর 8ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর সব মিলিয়ে 2200টি কেস নথিভুক্ত করা হয়েছে। কিন্তু এই তথ্য কোথা থেকে পেলেন মন্ত্রীমশাই? জানা গিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠনের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই কথা বলেছেন তিনি। এ ব্যাপারে রীতিমতো পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন 2024 সালের অক্টোবর পর্যন্ত পাকিস্তানে এই সংখ্যাটি 112, 2022 সালে বাংলাদেশে এই সংখ্যাটি ছিল 47,
ও পাকিস্তানে 241। তিনি বলেন 2023 সালে বাংলাদেশে এই সংখ্যাটা হয়ে গেল 302 আর পাকিস্তানে 103। পাকিস্তানের সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে ভারত নির্দিষ্ট আন্তর্জাতিক মঞ্চে অভিযোগ জানিয়েছে। বাংলাদেশ পাকিস্তান বাদে প্রতিবেশী অন্যান্য দেশে হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নাকি একটিও নথিভুক্ত হয়নি। যদিও মন্ত্রী বলেন এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বলা হয়েছে। বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি ঠিক কি বলেছেন আমরা শুনব। Both of us the opportunity to take stock of our relations, and I appreciate the opportunity today to have had a frank, candid and constructive exchange of views with all my interlocutors. I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. This is reflected on a daily basis in the development projects that have been executed on the ground in Bangladesh and that continue to be developed. It is also reflected in the mutually beneficial engagement we have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. At the same time, we also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।